দরজার কে? আত্মা.com। আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের মাঝে নতুন একটা ঘটনা নিয়ে হাজির হয়েছি। আজকের ঘটনাটি লাশবাহী গাড়ি রিলেটেড। এটি মুন্সিগঞ্জ থেকে ইমাম নামে এক বড় ভাই জিমেইলের মাধ্যমে পাঠিয়েছে। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তাছাড়া আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের আশেপাশে কারোর সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা যদি আপনাদের কাছে থাকে, তাহলে চাইলে আপনারা আমাদের জিমেইলের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের জিমেইল অ্যাড্রেসটি হলো attaofficialon@gmail.com। আমি স্পেলিংটা বলে দিচ্ছি, ATTHAOFFICIAL on@gmail.com। আমি আবারও বলছি, ATTHAOFFICIAL on@gmail.com। এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 01789791456। আমি আবারও বলছি, 01789791456। তাছাড়া আপনাদের সুবিধার্থে আমরা আমাদের এই ভিডিওর পিন কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে আমাদের জিমেইল অ্যাড্রেসটি এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি এটা দিয়ে দিব। আপনারা খুব সহজেই সেখান থেকে পেয়ে যাবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ঘটনাতে। কে? দরজার পাশে কে? আত্মা.com। এখানে ইমান ভাই যেভাবে লিখেছে ঠিক সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম জিশান ভাই। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। আজকে যে ঘটনাটি বলতে যাচ্ছি এটা আমাদেরই গ্রামের বাড়িতে ঘটে যাওয়া একটা ঘটনা। আশা করি আপনাদের ভালো লাগবে। এক নির্জন রাস্তা, গভীর রাতের আধার ঘনিয়ে এসেছে। রাস্তায় কোনো মানুষের দেখা নেই, কেবল বাতাসের মৃদু শব্দ। চারপাশ যেন নিস্তব্ধ। আকাশে মেঘ জমেছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। এমন অবস্থায় রবিন নামে এক মধ্যবয়সী লোক, পেশায় অবশ্য একজন লাশবাহী ট্রাক ড্রাইভার, সে একা একা গভীর রাতে ট্রাক চালাচ্ছিল। আজ তার কাজ ছিল শহরের মর্গ থেকে এক মৃতদেহ গ্রামের দিকে নিয়ে যাওয়া। লাশবাহী ট্রাকে এরকম কাজ তার জন্য নতুন নয়, কিন্তু আজ রাতে সবকিছুই যেন কেমন অস্বাভাবিক লাগছে। বাতাস যেন থেমে গেছে, রাস্তাটা আগের চেয়েও বেশি নির্জন।
রাত গভীর হলেও তার মনে হচ্ছে কেউ যেন দূর থেকে তাকে দেখছে। রবিন ক্যাবিনের ভিতরে বসে রেডিও চালিয়ে রেখেছিল, কিন্তু রেডিও থেকে শুধু শো শো শব্দ আসছিল। হঠাৎ তার চোখের কোণে একটা আলোর ঝলক দিয়ে উঠল। সে ভাবল হয়তো কোনো গাড়ির হেডলাইট, কিন্তু আশেপাশে কোনো গাড়ি তো নেই। সেদিকে তাকিয়ে দেখল রাস্তার দূরে কিছু একটা নড়ছে। ধীরে ধীরে সেটা স্পষ্ট হলো, যেন একটা সাদা কাপড়ে মোড়ানো মানুষ। প্রথমে রবিনের মনে হলো কেউ হয়তো দুর্ঘটনার শিকার হয়েছে, তাই গাড়ি থামিয়ে দেখতে হবে। কিন্তু কাছে আসতেই সে বুঝতে পারলো ওই মানুষটা হাঁটছে না, যেন ভেসে ভেসে আসছে। রবিনের শরীরটা তখন শিউরে উঠল। চোখের সামনের দৃশ্যটা তাকে স্তব্ধ করে দিছিল। লাশবাহী গাড়িতে বসে থাকতে থাকতে সে বহু লাশ দেখেছে, কিন্তু জীবিত অবস্থায় মৃতের মতো কখনো ভাসতে দেখেনি। সে বুঝতে পারল কিছু একটা অস্বাভাবিক ঘটছে আজ। দ্রুত গিয়ার পাল্টে গাড়ির গতি বাড়ালো, কিন্তু আশ্চর্যের ব্যাপার, যতই সে গতি বাড়ায় সেই সাদা ছায়াটা যেন ঠিক তার সামনে এসে হাজির হয়। রবিন গাড়ির ভেতরে একটা অস্বস্তিকর ঠান্ডা অনুভব করল। এমন ঠান্ডা যা সাধারণ শীতের মতো নয়, বরং মরণ শীত। তার কপাল দিয়ে ঘাম ঝরছিল, কিন্তু হাত পা ঠান্ডা হয়ে আসছিল। হঠাৎ পিছন থেকে একটা চাপা শব্দ শুনতে পেল সে, যেন লাশবাহী বাক্সটা খুলে গেছে। রবিন ভয় পেয়ে পিছনে তাকাতেই যাচ্ছিল, কিন্তু সাহস হচ্ছিল না তার। সে জানে বাক্সটা তালাবদ্ধ, কিন্তু এমন অনুভূতি হচ্ছে যেন ভেতরের কেউ তাকে ডাকছে। হঠাৎ ট্রাকের চাকা পিছলে গেল, রাস্তা কাঁপতে শুরু করলো, আর রবিন গিয়ার ঠিক করতে গিয়ে দেখলো গিয়ারটি যেন জ্যাম হয়ে গেছে। ট্রাকটা একপাশে কাত হয়ে দাঁড়িয়ে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে রবিন গাড়ি থেকে নামলো। রাস্তার চারপাশে তখন ঘন অন্ধকার, কোথাও কেউ নাই। কিন্তু তার মনে হলো আশেপাশে কেউ দাঁড়িয়ে আছে, যেন ও অদৃশ্য কোনো চোখ তাকে দেখেই চলেছে। গাড়ির পেছনে লাশবাহী বাক্সটার দিকে তাকালো রবিন। বাক্সটা হালকা খোলা দেখাচ্ছে তখন। হঠাৎ ভেতর থেকে একটা চাপা আওয়াজ এলো, যেন কেউ ধীরে ধীরে বের হতে চাচ্ছে। রবিনের হৃদস্পন্দন তখন দ্রুত বেড়ে গেল। সে ভাবল হয়তো গাড়ির ধাক্কায় বাক্সের তালা খুলে গেছে, কিন্তু ভিতর থেকে কেউ কিভাবে বের হবে? লাশ তো জীবিত হতে পারে না। আসলে কি পারে? আচমকা বাক্সের ঢাকনা যেন সম্পূর্ণ খুলে গেল। রবিন পিছনে হাঁটতে শুরু করলো, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। তার চোখের সামনে দিয়ে একটা সাদা ছায়া ধীরে ধীরে বেরিয়ে এলো। সেটা ছিল একটা মহিলার ছায়া। সাদা শাড়ি পরা, কিন্তু মুখ দেখা যাচ্ছিল না। রবিন দম বন্ধ করে দাঁড়িয়ে রইল। হঠাৎ সেই ছায়া রবিনের দিকে এগিয়ে এলো। তার গলা থেকে গভীর এক আওয়াজ বের হলো, আমার সময় শেষ হয়নি, আমাকে কোথাও যেতে দাও। রবিন তখন বুঝতে পারছিল না আসলে সে কি করবে। ভয়ে আর দুশ্চিন্তায় তার শরীর জমে গিয়েছিল। সে ভাবল হয়তো কোনো দুঃস্বপ্ন দেখছে সে, কিন্তু সবকিছু এত বাস্তব। এটা আমি আবার দিচ্ছি। রবিন বুঝতে পারছিল না আসলে সে কি করবে। ভয়ে আর দুশ্চিন্তায়
তার শরীর জমে গিয়েছিল। সে ভাবল হয়তো কোনো দুঃস্বপ্ন দেখছে সে, কিন্তু সবকিছু এত বাস্তব মনে হচ্ছিল যে সে নিজেকেই আসলে বিশ্বাস করতে পারছিল না। হঠাৎ একটা তীব্র বাতাস এসে চারপাশে অন্ধকারে যেন ঢেকে দিল। রবিন তখন আর কিছুই দেখতে পাচ্ছিল না। ছায়াটা তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছিল, আর রবিনের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছিল। কিছুক্ষণ পর রবিনের জ্ঞান ফিরল। তার যখন জ্ঞান ফিরল, সে দেখতে পেল সে রাস্তার এক কিনারায় পড়ে আছে। তখন দিনের আলো হালকা হালকা দেখা যাচ্ছিল। তখন সে দ্রুত গাড়ির ক্যাবিনের ভিতরে চলে গেল এবং সে দেখতে পেল কফিন খোলা এবং লাশটি ক্ষত বিক্ষত অবস্থায় কফিনের বাইরেই পড়ে আছে, এবং লাশের ডান হাতটি মনে হচ্ছিল কোনো একটা হিংস্র পশুতে কামড়ে খেয়ে নিয়েছে, এবং মনে হচ্ছিল ওই লাশের চোখ দুইটা কেউ যেন উপড়ে ফেলে রেখে দিয়েছে। এরপর যখন সে লাশটি নিয়ে লাশের গন্তব্যস্থলে পৌঁছালো, তখন সে জানতে পারে ওটা একটা তান্ত্রিকের লাশ ছিল। ওই তান্ত্রিকের কাছে অনেকগুলো কারিন জিন ছিল। শোনা যায় তান্ত্রিক জিনের উপরে অনেক অত্যাচার করে তার স্বার্থকে মূলত হাসিল করত। সেজন্য তান্ত্রিক মৃত্যুর পরও তার লাশটাকেও জিনে ছাড়েনি। আসলে ওই দিন লাশটির একটি হাত এবং চোখ খেয়ে ফেলেছিল। ওটা আসলে কারিন জিনেরই কাজ ছিল। এই বলে ইমান ভাই তার ঘটনাটি এখানে শেষ করেছে, এবং সে আরও জানিয়েছে যে যদি ঘটনাটি আমাদের ভালো লেগে থাকে তাহলে ঘটনাটি আত্মা.com ইউটিউব চ্যানেলে পড়ে শোনাতে। আসলে এই ঘটনাটি অনেক ভয়ঙ্কর ছিল। তো যাই হোক, ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আত্মা.com চ্যানেলে এত সুন্দর একটা ঘটনা এবং ভয়ঙ্কর একটা ঘটনা শেয়ার করার জন্য। এবং প্রিয় লিসেনার্স, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের আত্মা.com ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য, আমাদেরকে সাপোর্ট করার জন্য। তো লিসেনার্স, কেমন লাগলো আমাদের আজকের ঘটনাটি? যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি শেয়ার করতে ভুলবেন না। ঘটনাটি কেমন লাগলো, ভালো লাগলো নাকি খারাপ লাগলো, যাই হোক আপনার কাছে যেটাই লেগেছে আমাদের কাছে শেয়ার করেন। আপনার মতামত আমাদের কাছে খুবই খুবই মূল্যবান। তাছাড়া আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের আশেপাশে কারোর সাথে ঘটে যাওয়া যদি এমন কোনো ভৌতিক ঘটনা থাকে, আপনারা চাইলে আমাদের জিমেইল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের জিমেইল অ্যাড্রেসটি হলো attaofficialon@gmail.com। আমি স্পেলিংটা বলে দিচ্ছি, attaofficial@gmail.com। আমি আবারও বলছি attaofficial@gmail.com। তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 01789791456। আমি আবারও বলছি 01789791456। এছাড়া আপনারা যারা ভৌতিক ঘটনা পছন্দ করে থাকেন, আপনারা চাইলে আমাদের আত্মা.com ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং সবার আগে ঘটনাগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। আমাদের এই চ্যানেলে প্রতি রবিবার এবং বুধবার ঠিক রাত 11:59 আপনাদের জন্য নতুন নতুন সব ভৌতিক ঘটনা নিয়ে আসা হয়। তাছাড়া আপনাদের কথা মাথায় রেখে আমরা শুক্রবারও একটা বিশেষ এপিসোড
চালু করেছি, যেখানে আরও বেশি ভয়ঙ্কর ঘটনা নিয়ে আসছে আপনাদের জন্য। আশা করি আপনারা সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। কে? দরজার পাশে কে? আত্মা.com আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো নতুন একটা ঘটনা নিয়ে হাজির হয়েছি। এই ঘটনাটি পাঠিয়েছে যশোর জেলার কেশবপুর থানার রাসেল নামে এক বড় ভাই। এই ঘটনাটি তার গ্রামে তার সাথেই ঘটেছিল। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তাছাড়া আপনারা চাইলে আমাদের জিমেইলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের আশেপাশের মানুষদের সাথে ঘটে যাওয়া যদি কোনো ভৌতিক ঘটনা থাকে, চাইলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের জিমেইলটি হলো attaofficialon@gmail.com। আমি স্পেলিংটা বলে দিচ্ছি, attaofficialon@gmail.com। আমি আবারও বলছি, attaofficialon@gmail.com। এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 01789791456। আমি আবারও বলছি, 01789791456। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ঘটনাতে। এখানে রাসেল ভাই যেভাবে লিখেছে ঠিক সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম জিশান ভাই। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। আমার বাড়ি যশোর জেলার কেশবপুর থানার শুফলাকাটি ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামে। এই ঘটনাটি আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আমাদের গ্রামের পাশেই কাকবান্ধা নামে একটা বাজার রয়েছে। তো আমাদের গ্রাম থেকে ওই বাজারের দূরত্ব 2 থেকে 3 কিলোমিটার হবে। ঘটনার প্রথমে বলে রাখা ভালো, আমাদের গ্রাম থেকে ওই বাজারে যেতে মাঝে একটা স্কুল আছে, আর ওই স্কুলের পাশে আছে কিছু তাল গাছ। আর এই স্কুলের কথা এবং তাল গাছের কথা কেন বলছি, ঘটনাটি শুনলে আপনারা সবাই তা বুঝতে পারবেন। একদিন আমি এবং আমার খালাতো ভাই লিমন, সময়টা তখন আনুমানিক রাত 9টা কি 9:30 বাজে, আমরা আমাদের গ্রাম থেকে আমাদের পাশের গ্রামে যে বাজারটি রয়েছে সেখানে যাচ্ছিলাম। যেহেতু গ্রাম এবং রাত প্রায় 10টা বাজতে গেছিল, তো রাস্তায় কোনো ভ্যান বা কোনো গাড়ি ছিল না, যে কারণে আমরা অবশ্য হেঁটেই বাজারের দিকে রওনা দিলাম। আমরা যখন বাজারে যাচ্ছিলাম তখন কোনো সমস্যা হয়নি আমাদের সাথে। আমরা বাজারে গেলাম, তারপর বেশ কিছু ভাজা খাবার খেলাম, পেঁয়াজি, বেগুনি, এমন কিছু ভাজা খাবার। যাই হোক, এভাবে বাজারে মনে হয় ছিলাম 2 থেকে 3 ঘন্টা। আমরা 11টা কি 11:30টার দিকে বাড়ির দিকে বাজার হতে রওনা দিলাম। বলে রাখাই ভালো, আমার একটা ছোট বোন আছে, যে কারণে আমরা বাজার থেকে ফেরার সময় তার জন্য কিছু মিষ্টি কিনে নিয়ে আসি। আগেই বলেছি, যেহেতু গ্রাম, তাই রাত 8টার পরে আর কোনো ভ্যান বা
গাড়ি কিছু পাওয়া যায় না। আর গ্রামের রাস্তায় রাত 10টার পরেই যেন ফাঁকা হয়ে যায়, মানুষজনও তেমন একটা দেখা যায় না। যে কারণে আমরা দুজন হেঁটে হেঁটে বাড়ির দিকে আসছিলাম। আমাদের মনে অবশ্য তখন কোনো খারাপ চিন্তা বা ভয় এই ধরনের আসলে কিছুই ছিল না। তো বাড়িতে ফেরার সময় স্কুলের কাছাকাছি পৌঁছানোর একটু আগে রাস্তার পাশে কয়েকটা তাল গাছ আছে, যেখানে মূলত আমাদের সাথে ঘটনাটা ঘটে। তো আমরা যখন হেঁটে হেঁটে আসছিলাম, প্রথমে আমাদের কাছে মনে হলো আমাদের সাথে আরো অনেকে হাঁটছে। এটা অবশ্য শুধু আমি না, আমার সাথে আমার যে ভাই ছিল সেও শুনতে পেল। প্রথমে আমরা অবশ্য অতটা ভয় পাইনি, তবে এটা ক্রমশই হয়ে যাচ্ছিল। বলে রাখা ভালো, যখন একজন বা দুইজন হাঁটে তখন সেই পায়ের আওয়াজটা বোঝা যায়। আবার যখন একসাথে অনেক মানুষ হাঁটে, সেই পায়ের আওয়াজটাও কিন্তু ভিন্ন হয়। আমাদের কাছে এমনটাই মনে হচ্ছিল যেন আমাদের আশেপাশে আমাদের সাথে অনেক মানুষ হাঁটছে। একটা সময় আমরা দুজনেই বেশ ভয় পেলাম। আমি এবং আমার ভাই দুজনেই বিভিন্ন দোয়া দুরুদ পড়তে শুরু করেছিলাম। তবে এখানে শেষ হলেও হতে পারত, কিন্তু আমাদের সামনে আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল। হঠাৎ করে আমাদের মনে হলো পাশের যে তাল গাছগুলো রয়েছে, ওইখান থেকে একটা তাল গাছের উপর বড় কিছু একটা উড়ে গেল, এবং তার ডানা ঝাপটানোর যে আওয়াজ, আর তার ফলে তাল গাছের পাতায় ভয়ঙ্কর এক আওয়াজের সৃষ্টি হয়েছিল, যেটা অবশ্য আমরা দুজনেই শুনতে পেরেছিলাম। আমরা উপরে তাকাতেই দেখলাম তাল গাছের উপর থেকে একটা আগুনের গোলা আকাশের দিকে উড়ে চলে গেল, এবং নিমিষেই সেটা যেন মিলিয়ে গেল। এটা দেখার পর আমরা দুজনে অনেক বেশি ভয় পেয়ে গেলাম। এরপর আমরা দুজনেই ওই জায়গা থেকে দৌড়াতে শুরু করলাম। একটা সময় আমরা বাড়িতে পৌঁছালাম। বাড়িতে আসার পর যখন বাড়িতে সবার সাথে এই ঘটনাগুলো বললাম, আমাদের বাড়ির মানুষগুলো একটা হুজুরকে নিয়ে আসে, এবং ওই হুজুর আমাদেরকে পানি পড়া দেয় এবং আমাদেরকে ঝাড়ফুঁক করে। তো সেই পানি পড়া আমরা দুজনেই খেয়েছিলাম। তবুও ওই রাত থেকে আমাদের দুজনেরই অনেক জ্বর আসে। এভাবে চলতে থাকে 2-3 দিন যাবৎ। আমাদের জ্বর আসলে কোনো কিছুতেই সেরে উঠছিল না। তারপর এভাবে ঝাড়ফুঁক করতে করতে আল্লাহর রহমতে এক সময় ভালো হয়ে উঠি দুজনে। তবে তারপরে অবশ্য আমাদের সাথে আর কোনো ঘটনা ঘটেনি। তবু আমরা এখনো পর্যন্ত রাতে ওই রাস্তা দিয়ে আর কখনোই যাইনি। এই ঘটনা আমাদের গ্রামের অনেকেই জানে। তাছাড়া যারা আমাদের এই এলাকায় এসেছেন বা আমাদের এলাকাটি চেনেন, তারা এই জায়গা সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন। এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। জানি না ঘটনাটি আপনাদের কেমন লাগবে। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই পড়ে শোনাবেন। এই বলে রাসেল ভাই ঘটনাটি এখানে শেষ করেছে। ধন্যবাদ রাসেল ভাই আমাদের সাথে এমন ভয়ঙ্কর একটা ঘটনা শেয়ার করার জন্য, এবং ধন্যবাদ জানাই আমাদের সকল লিসেনার্সদের, আসলে যারা আমাদের সাথে আছে, সব সময় আমাদের পাশে থাকে। আপনারা ছাড়া আমাদের প্রতিটা ঘটনায়, প্রতিটা ভিডিও যেন অপূর্ণতায় থেকে যায়। কে? দরজার পাশে কে? আত্মা.com আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন।
আত্মা.com ইউটিউব চ্যানেলে যারা নিয়মিত লিসেনার্স, তারা সবসময় ভালো দলে থাকে। আজ আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেটা খুবই ভয়ঙ্কর হতে যাচ্ছে। তবে তার আগে বলে রাখাই ভালো, আপনাদের সাপোর্ট না পেলে আমাদের ঘটনাটি সেভাবে পূর্ণতা পায় না। সেজন্য আপনারা আত্মা.com ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে আমাদের ঘটনাগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের আশেপাশে আত্মীয় স্বজনদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো আপনারা চাইলে আমাদের জিমেইলের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের জিমেইল অ্যাড্রেসটি হলো attaofficialon@gmail.com। আমি স্পেলিংটা বলে দিচ্ছি, attaofficialon@gmail.com। আমি আবারও বলছি, attaofficialon@gmail.com। তাছাড়া আপনারা চাইলে আপনাদের ঘটনাগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 01783791456। আমি আবারও বলছি, 01783791456। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ঘটনাতে। এই ঘটনাটি ফেনীর জাওগা থেকে আকরাম নামে এক ভাই জিমেলের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করেছে। ভাইটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম জিশান ভাই। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালোই আছেন, কারণ আপনি সবসময় ভালো দলে থাকেন। এই ঘটনাটি আমাদের গ্রামের পাশের গ্রামে ঘটে যাওয়া একটা ঘটনা। মূলত ওই গ্রামের কবরস্থানটাকে ঘিরে ঘটনাটা শুরু হয়। গ্রামটি বেশ নিরিবিলি এবং এখানকার মানুষজনের ধর্মীয় এবং সাংস্কৃতিক বিশ্বাস বেশ দৃঢ়। এই গ্রামে এক পুরনো কবরস্থান ছিল, যেখানে কয়েকশো বছর ধরে গ্রামের মৃতদের দাফন করা হতো। কবরস্থানের পাশে থাকা মানুষেরা প্রায়ই সেখানে অদ্ভুত সব আওয়াজ শুনতে পেত। তাদের অনেকেই বলতো, রাত গভীর হলে নাকি কবরের ভেতর থেকে কান্নার আওয়াজ শোনা যায়। কিন্তু সেসব আওয়াজের কারণ খুঁজতে খুবই কম মানুষই সাহস করত। এক রাতে গ্রামের এক যুবক, নাম তার আয়ান, সিদ্ধান্ত নিল যে এই অদ্ভুত আওয়াজের কারণ সে খুঁজে বের করবে। সে ছিল গ্রামের সবচেয়ে সাহসী যুবকদের একজন, আর তার এসব অদ্ভুত ব্যাপারে প্রচণ্ড কৌতূহল ছিল। গ্রামের ছড়িয়ে পড়া গুজব আর মিথ্যাচারের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আয়মান মনস্থির করে। সে কবরস্থানে গিয়ে সরাসরি খোঁজ করার জন্য প্রস্তুতি নেয়। এক রাতে আমান তার কিছু বন্ধুদের সাথে কবরস্থানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা হাতে টর্চ এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে মধ্যরাতে কবরস্থানে প্রবেশ করে। কবরস্থানের চারপাশ ছিল শান্ত, কিন্তু এক ধরনের অদ্ভুত হিম শীতল বাতাস প্রবাহিত হচ্ছিল। চারদিকে গভীর অন্ধকার এবং গা ছমছমে পরিবেশ। তাদের মনে ভয়ের ছায়া নেমে আসে। কিছুক্ষণ অপেক্ষা করার পর তারা একটি পুরনো কবর খুঁড়ে বের করে, যেখানে আওয়াজ সবচেয়ে বেশি শোনা যাচ্ছিল। দীর্ঘদিনের পুরনো কবরটি ছিল বেশ রহস্যময়। আমান এবং তার দল সেই কবরটি খোঁড়ার সিদ্ধান্ত নেয়। কবর খোঁড়ার সময়
তারা বারবার মনে হচ্ছিল কেউ যেন তাদের পেছনে দাঁড়িয়ে আছে, কেউ যেন নিঃশব্দে তাদের পর্যবেক্ষণ করছে। তবে সেই ভয়কে উপেক্ষা করে তারা খোঁড়ার কাজ চালিয়ে যায়। কিছুক্ষণ পরে তারা কফিনের কাঠের আভাস পায়। তাদের হাত থেকে কাঁপুনির মতো একটা অনুভূতি চলতে থাকে। আমার নিজেই কফিনটি খোলার সিদ্ধান্ত নেয়। তবে তারা যে ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাবে তা তারা কখনো কল্পনাতেও ভাবেনি। কফিনটি খোলার সাথে সাথে তারা দেখতে পায় যে লাশটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে। সাধারণত এত পুরনো কবরের লাশ এত ভালো অবস্থায় থাকার কথা নয়। লাশটি অদ্ভুতভাবে ফ্যাকাশে হয়ে গেছে, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে তারা যেন চমকে ওঠে। মনে হচ্ছিল লাশটির চোখ তাদের দিকে তাকিয়ে আছে, যেন এখনো বেঁচে আছে তার চোখগুলো। তখন আমান সহ সবাই আতঙ্কিত হয়ে পড়ে। হঠাৎ তারা লাশটির থেকে এক অদ্ভুত গন্ধ অনুভব করতে শুরু করে, যা সাধারণত মৃতদেহের গন্ধের চেয়ে অনেকটাই উদ্ভট ধরনের ছিল। কিছুক্ষণের মধ্যেই কবরস্থানের চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে। অদৃশ্য কোনো শক্তি যেন তাদের উপর চাপ ফেলছে। আমান এবং তার বন্ধুরা বুঝতে পারে যে তারা কোনো সাধারণ কবর খোঁড়েনি। এই কবরটি হয়তো অভিশপ্ত বা এর সাথে জড়িত কিছু অতিপ্রাকৃত ব্যাপার রয়েছে। তারা তৎক্ষণাৎ কফিনটি বন্ধ করে এবং কবরটি পুনরায় মাটি দিয়ে ঢেকে দেয়। আপনারা কি ভাবছেন ঘটনা এখানেই শেষ? না, আসলে ঘটনার শুরুটাই হয় বলতে গেলে এইখান থেকে। কবর খুঁড়ে ফেলার পর থেকে আমান এবং তার বন্ধুদের জীবনে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। রাতের বেলা তাদের ঘরের দরজায় অদ্ভুত আওয়াজ হতে থাকে। মনে হয় কেউ যেন ঘরের বাইরে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। কেউ কেউ আবার মধ্যরাতে অদ্ভুত দুঃস্বপ্নে ভুগতে থাকে। আমান নিজেও অনেক অসুস্থ হয়ে পড়ে। সে প্রায় বলে কেউ তার নাম ধরে ডাকছে, বিশেষ করে যখন রাত অনেক গভীর হয়। গ্রামের লোকেরা যখন এসব ঘটনা শুনতে পায় তখন তারা বিশ্বাস করতে শুরু করে যে আমান এবং তার বন্ধুরা কবরস্থানে যা করেছে তার জন্য তারা অভিশপ্ত হয়েছে। গ্রামের বৃদ্ধরা পরামর্শ দেয় যে এসব ঘটনা থেকে মুক্তি পেতে হলে বিশেষ প্রার্থনা ও ধর্মীয় রীতিনীতি পালন করতে হবে। অবশেষে গ্রামের এক অভিজ্ঞ ইমামকে ডেকে আনা হয়। তিনি কবরস্থানে গিয়ে কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান করেন। ইমাম বিশ্বাস করতেন যে ওই কবরের লাশটি হয়তো কোনো অভিশপ্ত আত্মার সাথে সংযুক্ত, যা মৃত্যুর শান্তি বিঘ্নিত করেছে। ইমামের নির্দেশে তখন সেই কবরকে নতুন করে পূর্ণ রীতির মাধ্যমে শুদ্ধ করা হয় এবং ধর্মীয় দোয়া পড়ে মাটি দিয়ে আবার পুনরায় ঢেকে দেওয়া হয়। অবশেষে কবরস্থানে লাশ খোঁড়ার সেই ভয়ঙ্কর ঘটনার পর একসময় সবকিছু স্বাভাবিক হয়ে আসে। আমান এবং তার বন্ধুদের জীবনে ধীরে ধীরে শান্তি ফিরে আসতে শুরু করে। তবে তাদের সেই অভিজ্ঞতা আজও তাদের স্মৃতিতে তাজা হয়ে রয়েছে। এই ঘটনার পর থেকে গ্রামে আর কেউই কখনো কবরস্থানের কাছাকাছি রাতে যাওয়ার সাহস পর্যন্তও করতে পারেনি। কবর খোঁড়ার সেই অন্ধকার অভিজ্ঞতা গ্রামবাসীদের মনে এখনো পর্যন্ত এক ভয়ঙ্কর স্মৃতি হিসেবে চিরস্থায়ী হয়ে রয়েছে। এই বলে আকরাম ভাই ঘটনাটি এখানে শেষ করেছে। তো লিসেনার্স, এই ছিল আমাদের আজকের ঘটনা। যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন
ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি শেয়ার করতে ভুলবেন না। তাছাড়া আপনাদের জীবনে ঘটে যাওয়া এবং আপনাদের আশেপাশে আত্মীয় স্বজনদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ভৌতিক ঘটনা আমাদের জিমেইলের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের জিমেইলটি হলো attaofficialon@gmail.com। আমি স্পেলিংটা বলে দিচ্ছি, attaofficialon@gmail.com। আমি আবারও বলছি, attaofficialon@gmail.com। তাছাড়া আপনারা চাইলেও হোয়াটসঅ্যাপের মাধ্যমেও ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 01783791456। আমি আবারও বলছি, 01783791456। তাছাড়া এই ভিডিওর পিন কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে আমাদের জিমেইল অ্যাড্রেসটি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে। আজকের মতো এ পর্যন্তই, ফিরে আসছি নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আত্মা.com-এর সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো নতুন একটা ঘটনা নিয়ে হাজির হয়েছি। তবে আজকের ঘটনাটি কোনো ইমেইলে আসা ঘটনা না। আজকে আমাদের স্টুডিওতে আমাদের এক ভাই, আপনাদের মতো এক লিসেনার্স হাজির হয়েছে এবং যে তার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করবে। আমরা তার ঘটনাটি শুনেছি এবং আমাদের কাছে তার ঘটনাটি ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাছাড়া আপনারা চাইলেও আপনাদের স্টুডিওতে এসে আপনাদের ঘটনাগুলো শেয়ার করতে পারেন। এছাড়াও আমাদের ইমেইলের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের আশেপাশে মানুষদের সাথে ঘটে যাওয়া যদি কোনো এমন ঘটনা থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেইলটি হলো attaofficialon@gmail.com। আমি স্পেলিংটা বলে দিচ্ছি, attaofficialon@gmail.com। আমি আবারও বলছি, attaofficialon@gmail.com। এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 01783791456। আমি আবারও বলছি, 01783791456। এছাড়া আমাদের স্টুডিওর ঠিকানা হচ্ছে যশোর দরটানা মূল পয়েন্টে। যশোর দরটানা মূল পয়েন্টে আমাদের স্টুডিও। যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই আমাদের স্টুডিওতে এসে আপনাদের ঘটনাগুলো শেয়ার করতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি আজকের মূল ঘটনাতে। কে? দরজার পাশে কে? আত্মা.com। আসসালামু আলাইকুম জিসান ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম লিসেনার্স।
আমি আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন। আমি পেশায় ছিলাম একজন লাশবাহী ট্রাক ড্রাইভার। তো এটা বেসিক্যালি আজ থেকে 7-8 বছর আগের ঘটনা। তো আমি এখন আপাতত সে পেশাতে নাই। একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার মাধ্যমে আমি সেই ঘটনাটি ছেড়ে দিই। তো সেই ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি, আমার জীবনে ঘটে যাওয়া সব থেকে ভয়ানক এবং গা শিউরে ওঠা ঘটনা। তো আমি ফার্স্টেই বলেছি যে আমি একজন লাশবাহী ট্রাক ড্রাইভার। তো আমি ফার্স্টে দিনে একটা লাশ বহন করি, সেটা ঢাকারই ভিতরে। আমার বাসা ঢাকা মিরপুর 3-এ। তো ঢাকা হাসপাতাল থেকে আমি দিনে একটা খুব নিকটে লাশ বহন করি। তো বহন করে আমি সন্ধ্যার পরপরই বাসায় ফিরছি। সে সময় আমার কাছে হসপিটাল থেকে একটা ফোন আসে। তো ফোন আসে আর আমাকে বলা হয় যে একটা মানে লাশ আছে, সেটা চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যেতে। তো আমি আমার হেল্পার, মানে আমাকে যে হেল্প করে সবসময় আমার সাথে যাই। আর এত রাতে বা এই সময়টাতে নিজে একা একা যাওয়াও একটু রিস্কি মনে হয়, সেজন্য আমি আমার হেল্পারকে আমি ফোন দিই। তো তাকে ফোন দেওয়ার পরে সে রাজি হয়, যেতে চাই। তো আমি আবার দেন হাসপাতালে ফোন দিই। ফোন দেওয়ার পরে আমি তাদেরকে কনফার্ম দিয়ে দিই যে হ্যাঁ, আমরা যাচ্ছি লাশটাকে নিয়ে। কিন্তু লাশ সম্পর্কে আমাদের তেমন কিছু জানা ছিল না, যে লাশ কিভাবে মারা গেছে, কেমন করে সে মানে এরকম মারা গেল, কিছু জানি না। আমরা শুধু মানে রাজি হয়ে যাই আর কি। তো আমরা 11টার সময় ওখানে পৌঁছাই, মানে হাসপাতালে পৌঁছাই। ওখান থেকে সবকিছু কার্যক্রম শেষ করে আমরা গাড়ি ছাড়ি প্রায় 11:30টার পরে, সঠিক মনে নাই, তবে 11:30টার পরে এটুকু শিওর। তো প্রথম পর্যায়ে আমরা যাচ্ছি, হাইওয়েতে ছিলাম। হাইওয়েতে ভারী রাত্রে তো জানেন যে অনেক গাড়ি চলাচল করে, অনেক মানুষের সমাগম থাকে। তো আমাদের হাইওয়েতে তেমন কোনো প্রবলেম হয়নি। আমরা প্রায় জার্নিটা ছিল আমাদের অনেক প্রায় 5 ঘন্টার জার্নি ছিল, বা তার একটু কম হবে, সঠিক তেমন একটা ধারণা দিতে পারছি না। ওই রাতে যা হয়েছে সেই মানে ওটার জন্য আসলে আমরা একটু ভুলে গেছি, বা তেমন একটা শিওর জানি না কি, যেটা অবাস্তব একটা ঘটনা ঘটে। তো আমরা প্রথম 1 ঘন্টা যেটা হাইয়ের উপরে আমরা মানে যাচ্ছি, হাইওয়েতে আমাদের কোনো প্রবলেম হয়নি। হাইওয়ে থেকে যখন নামলাম, ভিতরে একটা গ্রামের রাস্তা ছিল, কিন্তু সেটাও রাস্তাটা ভালো ছিল, কিন্তু গ্রামের রাস্তা। এখন তো জানেন যে গ্রামের রাস্তাগুলোতেও পিচের একটা দিয়েছে, যেখানে গাড়িটা চলে গতিতে, কিন্তু একো বেকো একটা ভয়ঙ্কর নির্জন জায়গা। তো তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর তার আগে একটা কথা বলা অবশ্য আমাদের হয়নি, সেই আমরা 2টা হেল্পার এবং লাশের সাথে ছিল আরো 4 জন। তো লাশের সাথে ছিল 4 জন, আর আমাদের যে লাশবাহী গাড়িটা ছিল, সে গাড়ি আমাদের ড্রাইভারের পিছনে, মানে আমার পিছনে 2টা সিট ছিল, যেটা লাশের সাথে যাওয়া আসা করে, এর জন্য 2টা সিট ছিল। এবং লাশ যেখানে ছিল সেখানে আরো 2 জন ছিল। মোট লাশের সাথে ওনারা ছিল 4 জন, আর আমি আর আমার হেল্পার, টোটালি আমরা 6 জন। তো যাচ্ছি, যেতে যেতে গেলাম। তো হঠাৎ করে চোখের ভুল, এটা জানি না, বা চোখের ভুল বলে কাটিয়ে দিচ্ছিলাম, রাস্তার সাইডে কালো রঙের, একবারে কালো, মানে দেখতে খুবই ভয়ঙ্কর একটা বিড়াল দেখতে পাই। তো আমাদেরও চোখের ভুল, চোখে ঘুম ঘুম অবস্থা। হুট করে একটা নজর দেখলাম, দেখার পরে কিছু মানে বললাম না আর কি, মনে কিছু আমাদের হয়নি। কিন্তু হঠাৎ করে লুকিং গ্লাসে আমার চোখ চলে যায়। লুকিং গ্লাসে চোখ চলে যাওয়ার পরে দেখি আমাদের গাড়ির যে গতিটা, সেই গতি অনুযায়ী সেই বিড়ালটা মানে দৌড়ে আসছে। তো গ্রামের রাস্তা, বেশি দূরত্ব যাচ্ছে, মানে বেশি গতিতে যাচ্ছে না, তবুও আমাদের গাড়ির গতি প্রায় 50। একটা লাশবাহী গাড়ির গতি 50 মানে প্রচুর একটা স্পিড গ্রামের রাস্তা হিসেবে। আসলে নির্জন একটু স্পিড আমরা যাচ্ছি, কিন্তু সেই অনুযায়ী একটা বিড়াল কখনো ওরকম গতিতে দৌড়ে আসতে পারে না। এটা দেখে আমি প্রথম পর্যায়ে ভয় পাই, তবুও ভয় পেলে তো ওই সময় হবে না, মানে আমি তো বুঝতে পারছি একটু না একটু সমস্যা হতে পারে বা হচ্ছে।
তো এক পর্যায়ে ওই বিড়ালটার দিকে আমি দুইবার ফলো করি, তো বিড়ালটা এক পর্যায়ে আমার গাড়ির সামনে চলে আসে। আমি আস্তে আস্তে গাড়িটা থামিয়ে দিই, দেওয়ার পরে আমি অবশ্য বুঝছি একটু একটু। তারপরে আমার হেল্পারকে আমি বললাম যে গাড়ি থেকে নেমে আমার যে গাড়ির সামনে যে বিড়ালটা আছে ওটাকে সরিয়ে দে। তো আমি ভাবছিলাম যে এই ঘটনা শুধু আমি একাই ফলো করেছি, কিন্তু না, সেই সময় আমার হেল্পারটা ফলো করছিল। হেল্পারটা আমার আগে থেকেই ভয় পাচ্ছিল, কিন্তু আমি বলতে পারছি না যে আমিও ভয় পাচ্ছি। সেই সময় তো দুইজনই ভয় পেলে খুবই সমস্যা। আর ক্যাবিনে রয়েছে দুইটা গেস্ট, তাদের তো আসলে এভাবে বলা যায় না যে আপনারা যে বিড়ালটা সরিয়ে দেন। তো আমার যখন হেল্পারকে বলি যে বিড়ালটা সরিয়ে দেওয়ার কথা, হেল্পারটা গুটিসুটি হয়ে মানে পা রাখে, সেটা নিচে যে পা রাখে ওটা এত ভয় পাইছে, মানে সিটের উপরে বাবু হয়ে বসে আছে, মানে পা গোটোমোটো করে বসে আছে। তো আমি এক পর্যায়ে লাইট মানে আর আমার যে স্টার্ট, এক কথায় আমার গাড়ির স্টার্টগুলো বন্ধ করে দিছি। গাড়ি একদম ফুল বন্ধ করার পরে চারিপাশে আধার। তারপরে আমি আবার স্টার্ট দিলাম। স্টার্ট দেওয়ার পরে দেখি তেমন কিছু না, ও আশেপাশে মানে ঘোরাঘুরি করছে। তারপর আমার পিছে যে দুইজন ছিল, ওই দুইজনটা ছিল মানে একটু বয়স্ক। তো তাদের বললাম, একটু ঘটনাটা বললাম যে আপনারা দোয়া দুরূদ পড়েন, আর আমরা দোয়া দুরূদ পড়ি। আসলে এরকম কিছু ঘটনা ঘটে মাঝে মাঝে, কিন্তু আজকেই ঘটলো আমাদের সাথে। তো আপনারা দোয়া দুরূদ পড়েন, আমরাও দোয়া দুরূদ পড়ি, আল্লাহ ভরসা আমরা এই করতে করতে রাস্তাটা অতিক্রম করি। তো আবার স্টার্ট দিলাম, স্টার্ট দিয়ে যাচ্ছি। তো তারপরে বিড়ালটা পিছিয়ে পড়ে গেছিল, আর দেখতে পেলাম না। কিন্তু সব থেকে যেটা আমি মনে মনে ভেবেছি, আমাদের গাড়ি প্রথম যে গতিতে ছিল, আমরা 50-এ চালাচ্ছিলাম, 50 স্পিডে চালাচ্ছিলাম, সেই গতিটা মানে সেই তুলনায় আর নাই। মানে গাড়িটা ভার হয়ে গেছে। মানে গাড়িটা আমি যতটুকু স্পিডে যেতে চাচ্ছি ততটুকু স্পিডে নেই। আসলে এটা কিন্তু বোঝা যায় যে নিয়মিত গাড়ি চালাই, সে স্পিড দেখলে, মিটার দেখলে আর গতি দেখলে বুঝতে পারে যে গাড়ি কোন সময় বেশি ছুটতেছে আর কোন সময় একটু মানে কম ছুটতেছে, এটা কিন্তু বোঝা যায়। তো আমি এটা ফলো করলাম, ফলো করার পরে আল্লাহ ডাকলাম, তো ইউনুস এইসব পড়তে পড়তে চলে আসলাম। আসার পরে ওই জায়গাটা একটু পার করে সামনে আরো একটু গহীন জায়গা পেলাম। মানে আসলে বোঝা যাচ্ছে যে এখানে কিছু একটা মানে আমাদের উপরে আক্রমণ করবে, এরকম আমার মনের ভিতরে আসলে হচ্ছে। আমি কতটুকু শিওর জানি না, আসলে জায়গাটা তো অপরিচিত, কিন্তু আমার মনের ভিতরে এরকমটা হচ্ছে যে হয়তোবা কিছু একটা ঘটতে চলেছে। তো এক পর্যায়ে দেখি যে আমার পিছনে যে 4 জন ছিল, কেবিনের যে 2 জন ছিল, ওটা মানে আসলে তো দেখা যায় না বাইরের কোনো কিছু, বাইরে থেকে আটকে দিই আমি, তাহলে আসলে দেখতে পারবো না যে কি হচ্ছে। আর কেবিনের ভিতরে যে 2 জন ছিল ওনারা ঘুমায় গেছে। তো তাদের আর কিছু বললাম না। আমি আমার হেল্পার মানে আল্লাহ ডাকতে ডাকতে বিভিন্ন দোয়া দূর পড়তে পড়তে রাস্তাটি অতিক্রম করছি। হঠাৎ করে পাশে দেখি একটা গলা কাটা ঘোড়া দাঁড়িয়ে আছে, মস্ত বড় আকারের। এটা দেখে কি বলবো জিসান ভাই, মানে আমার শরীরের ভিতরে লোমগুলো একবারে খাড়া হয়ে গেছে, এরকম একটা অবস্থা। মানে হিম শীতল অবস্থান করছে, আমি নড়তে পারছি না, শুধু আমার হাত দুইটা নড়ছে, শুধু মানে গাড়ির স্টিয়ারিংটা ঠিক রাখার জন্য, এরকম অবস্থা। আমার মানে একটা হয় না যে ভয় পেলে যে ভিতরের একটা যে তাপ করে হয়ে যায়, ওরকম জমে গেছিলাম আমি। আর আমার যে হেল্পারটা ছিল, সে হেল্পার এমনটা ভয় পেয়েছিল, সে আমার দিকে তাকিয়ে যে কথা বলবে সে কথাটুকু বলতে পারছিল না। তার উপরেও আমাদের সে গাড়ির স্পিড অত ছিল না। আমরা পরবর্তী গাড়ির স্পিড বাড়লাম, 70-এ যাচ্ছি। 70-এ 50-এ যে স্পিডটা ছিল, 70-এ তার থেকে অনেক কম। এরকম দেখলাম, আরো কিছু দেখলাম, বিড়াল, তারপরে যে বিভিন্ন ধরনের শব্দ, সাউন্ড এরকম শুনতে গেলাম। আমরা তো অবশ্য বুঝতে পারছি যে আমাদের সাথে কি ঘটতে চলেছে, কিন্তু শেষ পর্যায়ে এরকম ঘটবে তা আসলে জানি না। আমরা যাচ্ছি, তো যেতে যেতে আমরা একটা বিষয় আর একটু ফলো করছিলাম। লুকিং গ্লাসে তাকালাম, তাকানোর সাথে সাথে দেখি ওই যে ক্যাবিনের কথা বলছিলাম আপনাদের আগে, যেটা কিনা মানে বাইরে থেকে যদি কেউ না খোলে তাহলে কিন্তু ওটা খুলবে না। তো দেখি সেই ক্যাবিন 2টা খোলা।
মানে লুকিং গ্লাসে আমরা যে দেখতেছি কেবিন দুইটা মানে পাশ থেকে বাড়ি খাচ্ছে। তখন আমি আর আমার হেল্পার মানে এতটা ভয় পেয়েছি, মানে আমাদের আর ভাষা বের হচ্ছে না। তবুও হেল্পারকে বললাম যে ওটা মানে লাগিয়ে দিয়ে আসার কথা। আবার মাঝে মাঝে আমাদের চিন্তা হচ্ছে লাশ কোন পরিস্থিতিতে আসে, বা ভিতরে যে দুইজনটা আছে তারা আমাদের কেন বললো না যে ক্যাবিনটা খুলে গেছে। মনের ভিতরে এরকম জল্পনা কল্পনা। আমরা কথা বলছি হেল্পারের সাথে আমি, আর আমাদের ক্যাবিনের পিছে যে দুইজন শুয়েছিল বা ঘুমাই গেছিল আর কি, সেই দুইজনকে আমরা মানে ডাকতে পারছি না, আমাদের গলা থেকে এরকম আর মানে উচ্চারণ বের হচ্ছে না যে একটা ঘুমন্ত মানুষকে কিভাবে আমরা জাগাবো। তো হেল্পারকে যখন বললাম যে ওটা লাগিয়ে দিয়ে আসার কথা, তো হেল্পার বললো যে আমি পারবো না। এমনকি সে এর কথাও বলে বসে যে আমি যদি এখানে আপনি মেরেও ফেলেন আমাকে, তবু আমি গাড়ি থেকে নামবো না। তো এখানে তো সবাই ভয় পেলে চলবে না, বা সবাই তো একরকম ভাবে থাকলে চলবে না। তো আমরা সাহস করে আমি আর হেল্পার একসাথে নামলাম, নেমে সে কেবিনটা দিতে গেলাম। কেবিনটা দিতে যেয়ে আমরা যেটা দেখলাম যে ওর ভিতরে যে দুইজন ছিল সে দুইজন লাশের পাশেই শুয়ে আছে। লাশটার কফিনের সে ঢাকনাটা খোলা। কেন খোলা, কি কারণে খোলা, এটা আমরা কিছুই জানি না। আসলে যে দুইজন ঘুমাইছিল সে দুইজনের মানে কোনো সমস্যা হয়নি, কিন্তু ঢাকনা খোলা আর আমাদের ক্যাবিনে সে দরজাটা খোলা। তারপরে আমরা খুব মানে ভয়ের সাথে সেই দুইজনকে ডাকলাম, যে বললাম যে এরকম হয়েছে, আপনি আমাদেরকে বলেন না কেন। কিন্তু তারা কিছুই জানে না, তারা অবশ্য দেখতেছিল নাকি সবকিছু ঠিকঠাক আছে বা বুঝতেছিল। তো আমরা তাদের এসব ঘটনাগুলো বললাম না, না বলে আমাদের নিজেদের মধ্যে রেখে আবার আগের মতো ক্যাবিন অফ করে দিলাম। দেন এমন ভাবে অফ করেছি এবার যেটা কিনা আর মানে খোলা যাবে না আর কি। ওখানে যদি বা ভিতর থেকে কেউ মানে 20-30 জন যদি ধাক্কায় তবু কখনো খুলবে না। তো এরকম ভাবে গেলাম, আবার যাত্রা শুরু করলাম। তো যাত্রা শুরু করতে করতে এক পর্যায়ে প্রায় লাশের বাসার কাছে আসবো। তো সাধারণত হয় কি যে যে বাসা থেকে মারা গেছে সেই বাসার মানুষজন জেগে আছে, বা তার পাড়ার প্রতিবেশী অনেকে সেই বাসায় কান্নাকাটি একটু মানে কান্নার ছাপ পড়ে। যখন আমরা পৌঁছালাম, যেহেতু এটা গ্রাম, কান্নার ছাপ থাকবে, পাশে আশেপাশে মানে প্রতিবেশী তো কান্না করবে। কিন্তু ওই বাসার পাশে বা দরজার মেইন গেটের সামনে যখন আমরা গেলাম, কি মানে আশ্চর্যজনক একটা ঘটনা, ওই বাসায় মানে শুধু আলো চলছে কিন্তু কেউ জেগে নাই। তারপরে ঘড়ির দিকে তাকাইলাম, তাকানোর পরে দেখলাম যে আমাদের আজানের আর মাত্র 25-20 মিনিট সময় আছে। তো তারা ভিতরে ঘুমাচ্ছে, আমরা কাকে ডাকবো কি না করব, বা আমরা একটু আমরা ভয় পেয়েছিলাম, একটু না অবশ্য জিসান ভাই, আমরা অনেকটা ভয় পেয়েছিলাম। তো আমরা দুইজন মানে ভাবছিলাম যে এই 20 মিনিট আমরা কেবিনের মধ্যে কাটিয়ে দিব, বাইরে বের হলে আবার কোন কি ঘটনা ঘটবে তা কিছু বলা যাচ্ছে না, যেহেতু আমরা আমাদের লোকের মানে বা মানুষের সমাগমের মধ্যে নাই। যে বাসার লাশ সে বাসার মানুষও ঘুমাচ্ছে, পাড়ার প্রতিবেশী কিছু জানেই না, হয়তো বা কোনো কিছু একটা ঘটতে চলেছে বা ঘটতেই পারে আর কি, এরকমটা আমরা ভাবছিলাম। তো আমরা ওই কেবিনের মধ্যে আমি আর আমার হেল্পার মানে কথা বলে কাটিয়ে দিছিলাম। তারপরে আরেকটা বিষয়ে যেটা আমার মনে এখনো কৌতূহল জাগে, যে আসলে মানে যে বাসা থেকে মারা গেছে তার পাড়ার প্রতিবেশী বা সেই বাসার লোকজন মানে সবাই, এক কথা বলতে আমার জীবনে আমি লাশবাহী গাড়িতে ছিলাম 6 বছর কাজ করেছি। তো ওই 6 বছরে এমন কোনো মানে গার্ডিয়ান বা এমন কোনো বাড়ির মানুষ নাই যে তাদের ফোন দিতে দেখে নাই, যে তারা ফোন দিয়ে বলে যে আসলে এখন কোথায় বা কি অবস্থায় আছে লাশটা, বা কখন ছাড়া হয়েছে বা কতক্ষণ লাগবে, এরকম কথা অন্য অন্য জায়গায় আমি শুনেছি। কিন্তু এই যে লাশটা আমি বহন করলাম, এই লাশের জন্য একটাবার কখনো ফোনই আসেনি তার প্রতিবেশীদের কাছ থেকে বা তার ফ্যামিলির কোনো লোকজনের কাছ থেকে, এরকম কোনো ফোন আসেনি যে লাশটা এখন কি পর্যায়ে আছে বা কত দূর আছেন আপনারা, এরকম কোনো খোঁজ খবর নেয়নি কেউ। তারপরেও যে 4 জন ছিল লাশের সাথে তাদেরও কোনো রকম মানে একটা আতঙ্কের ছাপ আমি দেখি নাই। তারা নিজেদের মতন ঘুমাচ্ছে বা এরকমই।
তো এটা আমার মনের ভিতরে অনেক মানে জল্পনা কল্পনা হয়েছিল। এটা আমি হেল্পারের সাথে, আমার যে হেল্পার তাকেও বললাম। সে আসলে এতটা ভয় পেয়েছিল, সে অ্যান্সারটা তেমন একটা কেমন যেন হচ্ছে, মানে কথা বলতে গেলে তার বাড়তেছে, এতটা ভয় পাইছে। পরে হেল্পারের কাছ থেকে শুনি নাকি আরো অনেক কিছু সে হেল্পার দেখেছে। যেমন রাস্তার পাশে আমি দেখেছি শুধু বিড়াল আর গলাকাটা ঘোড়া, কিন্তু হেল্পার অনেক কিছু দেখেছে যেটা আসলে হেল্পার সেই সময় আমাকে বলেনি। আমি আরো ভীতু হয়ে যাব বলে বা আমার মানে গাড়ি চালানোর ব্যাঘাত ঘটবে বলে বলিনি। সে রাস্তার মধ্যে অনেক ধরনের অশরীরী কোনো কিছু দেখেছি, বা ছায়া মূর্তি মতন হেঁটে যেতে দেখেছে রাস্তার ভিতরে, এরকম কিছু দেখেছি। কিন্তু এগুলো আমার চোখে অবশ্য পড়েনি। যদি পড়তো অবভিয়াসলি আমি তার মতনই ভয় পেতাম। আর আমি সেই সময় যে গাড়ি কিভাবে চালাইতাম বা এই লাশটাকে কিভাবে বহন করতাম, এটা আসলে আমার ভিতরে থাকতো না। তো এরকম গল্প করতে করতে আমরা খুব দূর প্রান্তে একটা আজানের শব্দ শুনি। সেই সময় আমাদের মনে ফুলফিল একটা স্বস্তি আসে যে না, আমরা ঠিকঠাক রাজ্যে এসেছি, বা এটা আসলে মানে মানুষের সমাগম, এটা অন্য কোনো অলৌকিক কোনো কিছু নয়, এটা মানুষেরই মানে এলাকা, এটা আমরা শুনতে পেয়েছি। তো একে একে 5 মিনিটের মধ্যে সব জায়গায় আজান হয়ে গেল, সব বাসায় মানে সমাগম একটা হলো, তৈরি হলো। তখন আমরা সেই ভিতরে থাকা 4 জনকে ডাকলাম, ডেকে সেই লাশটাকে আমরা বাসায় একবার পৌঁছে দিয়ে আসলাম ভিতরে। কিন্তু তার রিলেটেডের কাছ থেকে যখন আমরা যে টাকা পয়সাটার ব্যাপার আছে এখানে, টাকা নিতে যাই, তখন তার একটা রিলেটেড বলে যে ওই লাশটা আসলে মানে ওই মানুষটা জীবিত অবস্থায় অনেক ড্রাগ নিত বা অসৎ কাজে লিপ্ত থাকতো, যেরকম নেশা জাতীয় দ্রব্য বিক্রয় করতো, মানে ড্রাগ ব্যবসার ভিতরে সে ছিল। তাকে নির্মমভাবে মানে মার্ডার করা হয়। তাকে চাপড় দিয়ে শুধু নাকি মানে কোপায়েছে বা কেটেছে আর কি, এভাবে মার্ডার করা হয়। তারপরে সে গ্রামে কোনো একটা গ্রামের পাশে কোনো একটা হসপিটালে নিয়ে গেছিল। তো ওখান থেকে সে একবার ঢাকায় পাঠায় দেয়। তো সেখানে যে মারা যায়, সেজন্য লোক জানাজানি বা কোনো কিছু মানে করবে না বলে আসলে এরকমটা করেছিল। তো এই যে ছিল গল্প, এটার ভিতরে আমার এখনো মানে মনে জাগে যে যদিও সে মার্ডার হয়েছে, তবুও তার পরিবার কেন এত আরামের ঘুম সেই সময় ঘুমায়, বা এত সুন্দর করে তারা হচ্ছে কোনো কিছু জানে না, এটা ভেবে থাকে কিভাবে। এটা আমার লিসেনার্স বা আমি নিয়মিত শুনি এই আপনাদের এই আত্মা.com এর কাহিনীগুলা। তো এই শোনার পরিপ্রেক্ষিতে আমার এটা মনে হয়েছে আমার জীবনে এটা আসলে ঘটে যাওয়া, এটা অনেকে শেয়ার করা উচিত। কারণ আমার নিজেরই ভিতরে এটা অনেক ভয়, মাঝে মাঝে অনেক ভয় ভীতি কাজ করে। সেজন্য আমি আপনাদেরকে বলেছিলাম প্রথমেই যে আমি এখন আপাতত এই কাজের সাথে লিপ্ত না। ঠিক এই দিনের পর থেকে আমি ড্রাইভারিটা ছেড়ে দিই, দিয়ে অন্য কাজে লিপ্ত হয়ে যাই। তো লিসেনারদের কাছে আমার একটাই প্রশ্ন, যে আসলে হোক সেটা মার্ডার বা হোক সে স্বাভাবিক মৃত্যু, কেউ কোনো গার্ডিয়ান বা পাড়ার প্রতিবেশী জানে না এমন কোনো কিছু আছে? এমন তো কিছু নাই। তারপরে এই যে আমাদের সাথে যে এত ভয়ঙ্কর ঘটনা ঘটলো, যে ঘোড়া ছায়ামূর্তি, আসলে এগুলো তাহলে কি ছিল? এগুলো অবশ্যই কোনো কিছু ছিল। আর আদেও ওটা হচ্ছে মানুষের রাজ্য কিনা, সেটাও আসলে আমরা বা আমি আর আমার সে চালকটা বা আমি আর আমার সে হেল্পারটা আজও আমরা খুঁজে পাইনি যে আসলে ওটা মানুষের রাজ্য কি জিনেদের রাজ্য। আর শেষ পর্যায়ে সেখানে মাত্র 2 জন ছিল। তো লাশটা দিয়ে আমরা চলে আসি আমাদের মতো। আর শেষ পর্যায়ে আমরা তাদের বলি যে আমাদের মেন রাস্তাটা সব থেকে শর্ট এবং ভালো রাস্তাটা কোন দিকে সেটা দেখিয়ে দেওয়ার জন্য তারা দেখায়। তারপরে আমরা চলে আসি। অবশ্য সেই সময় সকাল হয়ে যায়, আমাদের আর কোনো সমস্যা হয়নি। তো এই ছিল আজকে আমার গল্প। জিসান ভাই, কেমন লাগলো একটু বলবেন প্লিজ? প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। আর তাছাড়া যদি ঘটনাটি ভালো লেগে থাকে
ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। তাছাড়া আপনারাও চাইলে আমাদের স্টুডিওতে এসে আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের আশেপাশে মানুষদের সাথে ঘটে যাওয়া যদি কোনো ঘটনা থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন। এছাড়াও আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমেইলের মাধ্যমে আপনাদের ঘটনাগুলো শেয়ার করতে পারেন। আমাদের লোকেশনটা বলে দিই, আমাদের স্টুডিওর লোকেশনটা হচ্ছে যশোর দড়ানা মেইন পয়েন্ট এবং আমাদের ইমেইল অ্যাড্রেসটি হলো attaofficial@gmail.com। আমি স্পেলিংটা বলে দিচ্ছি, attaofficial@gmail.com। আমি আবারও বলছি, attaofficial@gmail.com। এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 01783791456। এবং ধন্যবাদ জানাচ্ছি সাদ্দাম ভাইকে আমাদের স্টুডিওতে এসে তার ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং ধন্যবাদ জানাই আমাদের লিসেনার্সদের, যাদের সাপোর্ট ছাড়া আসলে আমরা কিছুই না। তাই বলবো আপনারা বেশি বেশি সাপোর্ট করুন, আপনাদের সাথে আমরা অনেকটা পথ পাড়ি দিতে চাই। আর যারা ভৌতিক ঘটনা পছন্দ করে থাকেন অবশ্যই আমাদের আত্মা.com ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাদের এই আত্মা.com চ্যানেলে প্রতি রবিবার এবং বুধবার রাত ঠিক 11:59 নতুন নতুন ঘটনা নিয়ে আসা হয়। তাছাড়া আপনাদের কথা মাথায় রেখে আমরা প্রতি শুক্রবার নতুন একটা এপিসোডের আয়োজন করেছি, যেখানে আরও ভয়ঙ্কর সব ভৌতিক ঘটনা আপনাদের জন্য আমরা নিয়ে আসি। তো আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। কে? দরজার পাশে কে? আত্মা।